আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কর্মকাণ্ড, তার সরকারের সফলতা ব্যর্থতা এবং সম্ভবত তার সরকারের যে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, এগুলো নিয়ে নাকি একটি আন্তর্জাতিক সংস্থা বিস্তারিত জরিপ করেছে এবং সেই জরিপের ফলাফল নিয়ে কথাবার্তা বলব। তার আগে বলে নেই যে কেন এই জরিপটিকে আমি দুনিয়া কাঁপানো একটি জরিপ বলছি। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কার্যকাল যদি আপনি ধরেন আর মাত্র ১৫ দিন, অর্থাৎ নির্বাচনের তফসিল যদি ঘোষণা হয়ে যায়, তাহলে ডিসেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে যদি হয়, তাহলে তো ১৫ দিন মাত্র বা তারও কম। আর তফসিল ঘোষণা করার পর সরকার আসলে কার্যত কোনো সিদ্ধান্ত নিতে পারে না এবং তাকে ডে টু ডে কাজ করতে হয় এবং পুরো দেশের নিয়ন্ত্রণভার চলে যায় ইলেকশন কমিশনের হাতে। তো এই ১৫ দিন সরকারের হাতে মাত্র সময়। এই সময়টাতে একটার পর একটা প্রাকৃতিক, অতি প্রাকৃতিক, মানব সৃষ্ট বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে এবং আপনি একটির সঙ্গে অন্যটির কোনো সংযোগ পাবেন না। যেমন ধরুন, অলনে ছাড়েন বেগম খালেদা জিয়া এই সময় অসুস্থ হয়ে পড়লেন। তিনি হাসপাতালে আছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবং তার প্রাণবায়ু এখন কোন অবস্থাতে আছে ওটা নিয়ে সবাই উদ্বিগ্ন। সারা দেশ তার জন্য দোয়া করছে এবং তিনি এই মুহূর্তে যেখানে আছেন সেখানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখতে হচ্ছে। কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চালানোর জন্য যে ভেন্টিলেশন থাকে সেটি দিয়ে চালানো হচ্ছে। এর কারণ হলো যে তার শরীরের যে দুটো গুরুত্বপূর্ণ অঙ্গ, একটি হলো লিভার, যকৃত, যেটিকে আমরা কলিজা বলি। এটি সিরোসিসে আক্রান্ত, যেটাকে লিভার সিরোসিস, এটাকে আপনি লিভার ক্যান্সার হিসেবে বর্ণনা করতে পারেন। এটা যদি কারোর হয়, এই রোগ সহজে ভালো হয় না। যদি যুবক বয়সে, অল্প বয়সে হয়, অনেক সময় এই কলিজা কেটে ওখানে নতুন কলিজা লাগানো হয়, লিভার ফেলে নতুন লিভার বানানো হয়, যকৃত যেটার বাংলা নাম। কিন্তু বেগম জিয়ার যে অবস্থা, এই বয়সে আসলে এই ধরনের, যেটাকে লিভার ট্রান্সপ্লান্ট বলা হয়, তো ট্রান্সপ্ল্যান্ট, এটাকে প্রতিস্থাপন, এটা এই বয়সে এই শরীরের এই ধরনের অপারেশন সম্ভব নয়। তো যখন আপনার শরীরের মানে বুকের পাঁজরের একটি অংশে একদিকে থাকে লিভার আর অন্যদিকে থাকে ফুসফুস, তো এই ফুসফুসটি আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য প্রধানতম যন্ত্র, আর লিভার যেটা রক্ত সঞ্চালনটা করে, রক্ত পরিষ্কার করে অন্য সাইডে। তো যখন আপনার লিভারটা দুর্বল হয়ে যায়, তখন ফুসফুসটি সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। এই জন্য এই ধরনের রোগীকে জনগণের মধ্যে নিতে হয় না, যে কোনো জনসমাবেশ এড়াতে হয়। ঠান্ডা, গরম, এনিথিং, এই বিষয়গুলো মানে চরম ভাবাপন্ন সব কিছু বাদ দিয়ে তারা শীততাপ নিয়ন্ত্রিত একটা জায়গা, যেখানে ধুলোবালি নাই বললেই চলে, এরকম জায়গা হলো তাদের জন্য একটি উত্তম জায়গা, বাকি কয়দিন যদি বেঁচে থাকতে চায় সুন্দরভাবে। এখন এখানে যদি হঠাৎ করে এই ধরনের রোগী যাদের লিভার সিরোসিস রয়েছে, তারা যদি কোনো কারণে ইনফেকশন হয়ে যায় ফুসফুসে, তাহলে এই ধরনের রোগী সাধারণত বাঁচে না। কয়েকদিন আগে আমার একজন কেয়ারটেকার হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে গেল। ঢাকা মেডিকেলের আইসিইউতে প্রায় ১ মাস সে ছিল, তাকে এই ভেন্টিলেশন দিয়ে রাখতে হয়েছে। কিন্তু একেবারে বয়স অল্প, কত ৩৫ বছর হবে, কিন্তু তাকে কিন্তু আসলে বাঁচানো যায়নি। এই ঘটনাটা ঘটেছে জাস্ট আমার জীবনে এই দিন ১০ আগে। গত ১ মাস যাবৎ আমি তাকে নিয়ে ব্যস্ত ছিলাম, নিজের ছেলের মতোই তাকে স্নেহ করতাম, আমাকে বাবা ডাকতেন, আর অনেক দিন ধরে সে আমার সঙ্গে ছিল। তার স্ত্রী, তার দুটো কন্যা সন্তান, মানে সবাই আমার বাড়িতে থাকতো।
আর হোল ফ্যামিলি জাস্ট দেখাশোনা করতো, বাড়ির কেয়ারটেকার, বাবুর্চি, পুরো কাজটা সে করতো। ফলে এই পরিবারটি যখন এইভাবে আক্রান্ত হলো, ওটা আমার জন্য একটা বিরাট বেদনার। এবং আমি এরপর থেকে এই লিভার সিরোসিস এবং অ্যাট দ্য সেম টাইম ফুসফুসের যে ইনফ্লেকশন, এই বিষয়টি সম্পর্কে অতিমাত্রায় সচেতন। কাজেই এই রোগটি বেগম জিয়ার হয়েছে, অল অন এ সাডেন হয়নি। এটার পিছনে কারণ আছে। সবাই বলাবলি করছে যে তাকে ঘর থেকে বের করে যেভাবে সেনা দিবসে, সশস্ত্র বাহিনী দিবসে যেভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে ক্যান্টনমেন্টে, ওটা তার সেই দুর্বল শরীর, দুর্বল সেই ফুসফুস, সেন্সিটিভ ফুসফুস এবং রোগাক্রান্ত যে লিভার, যকৃত, এটা ধারণ করতে পারেনি। ফলে এই ঘটনার ঠিক পরের দিনই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তারপরে ঘটনা আমরা সবাই জানি। এখন এটাকে কি মানবসৃষ্ট বলবেন, প্রাকৃতিক বলবেন, এটা আপনার বিষয়। কিন্তু বেগম জিয়ার এই অসুস্থতা পুরো বাংলাদেশকে অনিশ্চিত করে ফেলেছে। নির্বাচনের শিডিউল থাকবে কি থাকবে না, তারপর নির্বাচন সঠিক সময় হবে কি হবে না, এটা নিয়ে যে অতীতের বিতর্ক ছিল। এক পক্ষ বলছিল যে নির্বাচন হবে না, এই সরকার নির্বাচন করতে পারবে না, বা এই সরকারের ওই কোয়ালিটি নিয়ে একটা ভালো নির্বাচন করার জন্য, অথবা নির্বাচন বানচাল করার জন্য শক্তিশালী পক্ষগুলো তৎপরতা চালাচ্ছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি সম্মিলিতভাবে নির্বাচন সঠিক সময় নিষ্পন্ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যে একটা সমীকরণ দাঁড়িয়েছিল, এটি এই বেগম জিয়ার অসুস্থতার ফলে আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এখন উনি যেভাবে আছেন, এভাবে যদি আরও 15 দিন থাকেন, আরও 1 মাসে যদি তাকে লাইফ সাপোর্টে রাখা হয়, আমার কাছে মনে হচ্ছে না যে বিএনপির কোনো লোক এই সময়টিতে নির্বাচন করার জন্য খুব বেশি সরকারকে চাপ দিবেন বা সরকার আগ্রহী হবে। অন্যদিকে যারা নির্বাচনটাকে পিছিয়ে দিতে চান, তারা এটাকে একটি মোক্ষম সময় হিসেবে ব্যবহার করতে চাইবেন। গেল একটা। দ্বিতীয়ত হলো যে এই সময়টিতে জনাব তারেক রহমান সাহেবকে প্রভোগ করা হচ্ছে যে হি শুড কাম, তার বাংলাদেশে আসা উচিত এবং তার মায়ের যে অসুস্থতা, এই অসুস্থতা তাকে অন্তত হাসপাতালে দাঁড়িয়ে থেকে কান্নাকাটি করা উচিত অন্য সব বাঙালির মতো। বেগম জিয়া যেভাবে অসুস্থ, সেখানে আসলে তারেক রহমান সাহেব আপনার আমার মতো বাইরে দাঁড়িয়ে কাঁদতে পারবেন, দাঁড়িয়ে থাকতে পারবেন, এবং আপনার আমার সঙ্গে তিনি সেই কাঁধে কাঁধ মিলিয়ে তিনি দেখতে পারবেন ঘটনা। এর বাইরে তার কিছু করার নেই। কিন্তু আমরা প্রভোগ করছি তাকে আসতে হবে, তার মেয়েকেও আসতে হবে, তার স্ত্রীকেও আসতে হবে, এবং আবহমান বাংলার এই মাতৃভক্তি, পিতৃভক্তি, এই জিনিসটি তাকে প্র্যাকটিক্যালি, বাস্তবে দেশবাসীর নিকট তাকে প্রমাণ করতে হবে। এবং এখন তিনি এই বিষয়টা নিয়ে এতটা সেন্সিটিভ অবস্থার মধ্যে পড়েছেন যে আজকের এই দিনে আমি যখন ভিডিওটি করছি, ডিসেম্বর মাসের 2 তারিখ দুপুরবেলা, তখন ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে যে তারেক রহমান সাহেব হিথ্রো এয়ারপোর্টে তিনি আলটিমেটলি ঢুকে গেছেন এবং প্লেনে উঠছেন বাংলাদেশে আসার জন্য, এবং আজ রাতে তিনি বাংলাদেশে আসবেন। আমাকে অনেকে জিজ্ঞেস করছে, তা আমি বললাম যে ভাই আমি জানি না, আল্লাহ জানেন। এখন তিনি প্রভোগ হয়ে আসবেন কি আসবেন না, এটা আর একটা জটিল পরিস্থিতি তৈরি করবে। আসলে এক ধরনের পরিস্থিতি, না আসলে এক ধরনের পরিস্থিতি। আবার এই যে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে তিনি যে একটা স্ট্যাটাস দিয়েছেন যে তিনি বাংলাদেশে আসতে পারছেন না, এর কারণ হলো আসার জন্য বহু পক্ষের সম্মতি দরকার রয়েছে, তিনি অন্য সবার মতো একক সিদ্ধান্ত নিতে পারছেন না। তো এটা যদি তিনি স্থির রাখেন, তাহলে মাঠে তার যারা নেতাকর্মী রয়েছেন তারা মাঠে মারা পড়বেন। এর কারণ হলো নেতা যেখানে আসতে পারছেন না, ইট মিনস বিএনপির ক্ষমতা নেই, এবং যাদের ক্ষমতা নেই তাদেরকে কেউ পাত্তা দেয় না, তারা ক্ষমতা আসছে না, এটা কনফার্ম হয়ে যাবে। যেহেতু নেতা বাংলাদেশে আসতে পারছে না, কাজেই তিনি যে মনোনয়ন দিলেন, তার দলের মনোনয়ন দিলেন, ওটার 2 পয়সার মূল্য নাই। এটা বটপাতা, বা মানে যাকে বলা হয় তালপাতা, অথবা ধরুন কাঁঠালের পাতা, যেগুলোকে আমরা টাকা বানিয়ে ছোটকালে খেলতাম। তো এরকম
নমিনেশনের মূল্য কমে যাবে, প্রার্থীরা মাঠের মধ্যে ভীষণ রকম বিপর্যয়ের মধ্যে পড়বেন, অন্তর্দ্বন্দ্ব কলহ বের হয়ে যাবে, যেহেতু নেতার কোনো ক্ষমতা নেই, নেতা আসতে পারছেন না, নেতার ভোট নাই, তিনি ভোটার না, এই ইত্যাদি কথাবার্তা কিন্তু ইতিমধ্যে এটা মানব সৃষ্ট অথবা প্রকৃতির সৃষ্ট, বাট ফ্যাক্ট। ২ নম্বর হলো তিনি এখন যদি আজকে রাতে সত্যি আসেন, তখন সবাই বলবে যে তিনি যে আগে যে কথাটা বলেছিলেন সে কথা তো তিনি সঠিক বলেননি। তো সব পক্ষ যদি রাজি না থাকতো তিনি এলেন কি করে? এটা একটা ব্যাপার। আর এই যে এখন একটা শ্বাসরুদ্ধকর অবস্থা, সেই শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে তিনি আসবেন, দাঁড়িয়ে থাকবেন, কাঁদবেন। ফলে তাকে নিয়ে যে আবেগ, উচ্ছ্বাস, তার নেতৃত্বের যে রয়্যালিটি, রাজস্বিকতা, এটা আর দেখানো হলো না, এটা সেলিব্রেট করা হলো না। ফলে তিনি আর মির্জা ফখরুল, তিনি আর সালাউদ্দিন সাহেব, তিনি নাহিদ, সার্জিস, আমতারেক, নুরুল হক নুরু, পার্থ, ব্যারিস্টার পার্থ, ববি হাজ্জাজ, জোনায়েদ সাকি, এদের মধ্যে খুব বেশি পার্থক্য করা যাবে না। এই কারণ হলো যে সবাই তো আমরা মানুষ, রাজা আমরা বানাই, তাকে পোশাক পরাই, তার জন্য বড় একটা চেয়ার দেই, তার মাথায় একটা মুকুট দেই, তার জন্য ঘোড়া তৈরি করি, তার হাতে একটা চাবুক দিয়ে দেই, এরপরে সে আমরা বলি সে রাজা। কিন্তু সেই রাজা যখন ওই সব কিছু ত্যাগ করে ছদ্মবেশে বের হন, তখন আমরা তাকে একজন সাধারণ মানুষ মনে করি। বাংলাদেশের রাজনীতিতে বেগম জিয়া, শেখ হাসিনা, মানে আমরাই তাদেরকে রাজা বানিয়েছি। কিন্তু তারা যখন রাজনীতিতে রাজা হননি, তার আগে দেখবেন তারা গৃহবধূ, একেবারে গৃহবধূ, কেউ তাদেরকে পাত্তা দিত না। তারেক রহমান সাহেবের আগের ছবিগুলো দেখেন, জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পর তার ছবি দেখেন, কিংবা ৯১-তে হাওয়া ভবনের সময় তার ছবিগুলো দেখেন, হি জাস্ট লাইক এ অর্ডিনারি ম্যান। এখন আমাদের দেশে তো অর্ডিনারি ম্যানকে কেউ রাজা মানে না, অর্ডিনারি ম্যানের কেউ কমান্ড মান্য করে না। এমনকি একজন অর্ডিনারি ম্যান খুব জ্ঞানী গুণী হলো তার কথা কেউ শুনতে চায় না। আপনার পদ থাকতে হবে, পোর্টফোলিও থাকতে হবে, মেকআপ গোটাপ থাকতে হবে। যেমন রবীন্দ্রনাথ, অত বড় দাড়ি না থাকলে আর চুল না থাকলে তাকে লোকজন রবীন্দ্রনাথ মনেই করতো না। নজরুল, তার যদি এরকম ঝাঁকড়া চুল না থাকতো তাহলে কেউ তাকে নজরুল মনে করতো না। দিস ইজ দ্য ফ্যাক্ট। মানে আপনাকে বুদ্ধিজীবী হতে হলেও আপনাকে ভং ধরতে হবে, ভং ছাড়া কখনো আপনি বুদ্ধিজীবী হতে পারবেন না। অনেকে দেখবেন দাঁত মাজে না, জটা, মাথায় বিরাট জটা পরে, বিরাট জুব্বা পরে, অনেকে দাঁত মাজে না, তার সঙ্গে সঙ্গে আবার কেউ তো ন্যাংটা হয়ে থাকে। এটা হলো বিশেষত্ব দেখানোর জন্য, ন্যাংটা ফকির, ন্যাংটা বাবা। তো রাজনীতিতে এরকম একটা হিম্যানশিপ করতে হয়। আর হার রয়্যাল হাইনেস, বেগম যে এখানে বিখ্যাত তার রয়্যাল হাইনেসের জন্য, তার অ্যাটিটিউডের জন্য। বাঘ আর শিয়ালের মধ্যে ডিফারেন্সটা কি? রয়্যাল অ্যাটিটিউড এবং একটা সোর্সের ভাবের জন্য। তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের যে নেতৃত্বের যে শাইনিং দিকগুলো আছে, এটাকে বিএনপি সেলিব্রেট করে যেভাবে তাকে বাংলাদেশে বরণ করে নিতে চাচ্ছিল, বহু সংখ্যক মানুষ উপস্থিত হবে এবং তাকে সিংহাসনে বসানো হবে, তার জন্য বিশেষ বাড়ি প্রস্তুত, জাস্ট লাইক এ কিং, জাস্ট লাইক এ ফিউচার প্রাইম মিনিস্টার। ওটা এই মুহূর্তে এসে মানে একেবারে আমতারিখের পর্যায়ে নামিয়ে দেওয়া হলো, যদি তিনি আসেন। এটা সম্ভব না এই সময়টাতে, মানে এই ধরনের ফিউনারেল অনুষ্ঠানে, শোকের অনুষ্ঠানে আপনি আলাদা হতে পারবেন না। এবং আপনি দেখেন যে ভারতে রাহুল গান্ধী এভাবে খুব সাধারণ হতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। এখন তাকে আবার সং ধরতে হয়েছে, আবার তাকে অসাধারণ হতে হচ্ছে, তার বোনের সাহায্য নিতে হয়েছে। আমাদের এই যে ঢাকার নবাব পরিবারটা, নবাব খাজা সলিমুল্লাহর হাতে শেষ হয়ে গেল। কেন? নবাব খাজা সলিমুল্লাহর একমাত্র অপরাধ হলো তিনি হাজী মোহাম্মদ মহসিন হতে চেয়েছিলেন। তিনি সারাক্ষণ গরিব মানুষের সাথে চলতেন, নবাবী পোশাক আশাক পরতেন না। এই জন্য তার বাবা তাকে দুই চোখে দেখতে পারতেন না, এবং তিনি স্পষ্ট জানতেন যে এই ছেলের হাতেই আমার এই নবাব পরিবার ধ্বংস হয়ে যাবে, এবং তাই হয়েছিল। এরকম, যার জন্য আসলে নবাবের জন্য তলোয়ার লাগবে, পোশাক লাগবে, সিংহাসন লাগবে, ওইরকম লাগবে। কিন্তু নবাব খাজা, এই যে আমরা যে সলিমুল্লাহ বলি,
তিনি দানবীর, সব কিছু দান করে গেছেন, আমরা খুব বলি ঠুলি, কিন্তু নবাব পরিবারটা কিন্তু শেষ করে গেছেন। এই হলো অবস্থা। তো সেই দিক থেকে এইরকম যখন একটার পর একটা বিরূপ পরিস্থিতি চলছে, ঠিক তখন ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে একটি আন্তর্জাতিক জরিপ, সেই জরিপে বলা হচ্ছে তিনি এত জনপ্রিয় যে দেশের প্রায় 70% লোক, আপনি চিন্তা করুন, যেখানে ভোট পাবে বিএনপি যদি ব্রুট মেজরিটি পায় 35-36% আর 40%, তো সেখানে 70% লোক মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনূস যা করছেন ভালো কাজ করছেন, তার ব্যাপারে সন্তুষ্ট। এবং এই যে আগে যে ন্যারেটিভগুলো যে স্যার আরও 5 বছর থেকে যান, আরও 50 বছর থেকে যান, এই জরিপের ফলে যদি তিনি মোটামুটি এই বর্তমান যে সমস্যাগুলো বললাম এতক্ষণ দীর্ঘমেয়াদে, এই সমস্যার সুযোগে তার যদি মনে ইয়াদ আসে, তার ইচ্ছাশক্তি আসে, যে যেহেতু এত মানুষ চায়, 70% মানুষ, 18 কোটির মধ্যে যদি 70% মানুষ তার কল্যাণ চায়, তার ব্যাপারে সন্তুষ্ট থাকে, তাহলে এই যে মানুষের এত আকুতি, এগুলো বাদ দিয়ে তিনি যদি চলে যান, তাহলে গুনাহ হবে না বলেন? তো এইরকম যে তার মনোভাব, সেই মনোভাবটি এই জরিপের সঙ্গে যদি কাজ করে, তাহলে বাংলাদেশে একটা এইরকম ইতিহাস তৈরি হবে, যে ইতিহাসে বাংলাদেশের সঙ্গে যারা সম্পৃক্ত সারা দুনিয়াতে কম্পন শুরু হয়ে যাবে। আর এজন্যই আমি বলছি, দুনিয়া কাঁপানো তদন্ত রিপোর্ট, সরি, দুনিয়া কাঁপানো জরিপ জরিপ বা প্রতিবেদন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।